আজকে আমরা 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং প্রতিটি চাকরি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, যে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি দিয়েছে আমাদের 112 এবং তাদের লসাগু গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা আমাদের 105 হয় তবে অপর সংখ্যাটি কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। কীভাবে করবো দেখো, এখানে লসাগু প্লাস গসাগু আমাদের দেওয়া আছে 112, ঠিক আছে। এখানে এবার আমাদের দ্বিতীয় কন্ডিশনটা কি বলা হয়েছে, যে তাদের লসাগু গসাগুর যেটা আছে 15 গুণ, মানে লসাগুকে এল নাম দিচ্ছি আমাদের এলসিএম। লসাগু যেটা আছে সেটা কত গুণ, 15 গুণ অফ কার, গসাগুর, এই সেভে। এই এবার দেখো এই দুটো কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশন থেকে আমরা কিছু না কিছু একটা ভ্যালু বের করে নিতে পারবো দুটোরই। কীভাবে বের করবো, এই যে এল এর ভ্যালু এটাতে পুট করে দাও, এই যে এখানে এল এর ভ্যালু এখানে পুট করে দাও, তাহলে এখানে কত চলে আসবে, 16টা এইচ ইজিক্যালস টু আমাদের কত চলে আসবে, 112। তো একবারে যদি 16 দিয়ে কাটতে পারো তাহলে একবারে কাটো, না হলে যেটা আছে ছোটো ছোটো করে কাটো। তো 16 দিয়ে একবারে কেটে যাবে 7, 7 16 আমাদের 112 হয়। তো এই সিএফ আমরা পেয়ে গেলাম কত, 7। এই সিএফটা পেয়েছি আমরা কত, 7। এবার এখান থেকে আমরা এলসিএমটা পেয়ে যাবো, এখানে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এখানে গুণ করে দাও, হয় গুণ করে দাও, নাহলে কারণ আমাদের এখানে বের করতে হবে অপর সংখ্যাটি। তো চাইলে যদি গুণ করে রাখতে চাও তাহলে গুণ করো, নাহলে নর্মালি এইভাবে লিখে রাখো, কারণ আমাদের এখানে একটি সংখ্যা দিয়েছে, অপর সংখ্যাটা বের করবে। একটি সংখ্যা এবং অপর সংখ্যার মধ্যে আমাদের রিলেশন আরেকটা আছে, সেই রিলেশনটা কি, দুটি সংখ্যার গুণফল হয়ে থাকে আমাদের লসাগু ইন্টু গসাগু। এটা ফার্স্ট ফর্মুলা, যেটা আশা করছি সকলেরই তোমাদের মনে আছে। তো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু আমাদের কি, দুটি সংখ্যার গুণফল। এবার এখানকার মধ্যে একটি সংখ্যা দিয়ে দেওয়া আছে কত আমাদের, 105। তাহলে একটি সংখ্যাকে আমি যেটা আছে এ কে ধরো অথবা বি কে ধরো, তাহলে এখান থেকে এ যদি আমরা একটি সংখ্যাকে 105টাকে যদি বি ধরি, তাহলে এখানে কি এলসিএম ইন্টু এইচসিএফ ডিভাইড বাই আমাদের কত চলে আসবে, বি চলে আসবে। তো এখানে জাস্ট মানগুলো পুট করে দাও, এখানে আমাদের মানগুলো আমরা বের করে রেখেছি এক এক করে এখানে। তো দেখো এখানে 15 ইন্টু 7 উপরে ইন্টু 7 ডিভাইড বাই কি এই সংখ্যাটা 105। এবার এখান থেকে কাটাকাটি করো নর্মালি, তাহলে আমাদের হয়ে যাবে যে 15 দিয়ে কাটলে এখানে কত চলে আসবে আমাদের, 7 15 কত আমাদের 105, 7 7 কেটে গেল। তাহলে অপর সংখ্যাটা কি আমাদের, অপর সংখ্যাটা যেটা আছে সেটা আমাদের কত হয়ে যাবে, 7। তো 7 এখান থেকে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি এখান থেকে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়। তাদের অংশের অনুপাতগুলো আমাদের সিম্পলি নির্ণয় করতে হবে। তো এখানে 3 ভাগে ভাগ হয়েছে। প্রথমে কি আছে, এ পেয়েছে কার, বি এর দ্বিগুণ টাকা। তো এ পেয়েছে দ্বিগুণ বি এর, এখান থেকে এ বাই বি বের করে নাও, তাহলে এ বাই বিটা কি চলে আসবে, 2/1। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যে বি পেয়েছে সি এর 4 গুণ, তাহলে 4 গুণ সি। এবার এখান থেকে বি বাই সি বের করে নাও, কত, 4/1। এবার দেখো অনেক টাইমে অনেক কোশ্চেন থাকে a:b যদি দেওয়া হয় 2:1, আরেকটা দিয়ে দিল b:c 4:1। এখানটায় আমাদের এ বি সি এর অনুপাত বের করতে বলা হয়। তখন আমরা কি করি, এই যে দুটো কমন আছে এখানে, এই বি এর ভ্যালুটাকে যেটা আছে সেম করে দিই। তো এখানেও আমরা যেটা আছে সেম করার জন্য কি করব, এখানে বি এর ভ্যালু আছে 4, এমনকি যদি এখানে গুণ করবো এখানে গুণ করবো যাতে সমান হয়ে যায়, তাহলে তার সিম্পল উপায় উপরে এটার সঙ্গে 4 গুণ করে দেওয়া। এটার সঙ্গে যদি 4 গুণ করে দিই তাহলে এ কত চলে আসবে, 8। বির ভ্যালু দেখো হয়ে যাবে, এটা কত, 4, এটা হয়ে যাবে 8। তাহলে এবার বি এর ভ্যালু সেম হয়ে গেছে, তখন আমরা বলে দিই কি a:b:c সমান সমান আমাদের কত, 8:4:1। ঠিক সিম্পল একই বিষয়ে আমরা এখানে করব। এখানে বি এর ভ্যালু আছে 1, এখানে বি এর ভ্যালু আছে কত, 4। তাহলে এটাকে আমরা 4 বানিয়ে দিই। তাহলে এটা কত, কীভাবে 4 বানাবো, 4 গুণ করলে। তাহলে এখানে আমাদের a:b:c কত চলে আসলো, b:c আমাদের চলে আসলো এখানে 8:4:1। 8:4:1 উত্তর হবে আমাদের অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখব, কি বলেছে, অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছর শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লাভাংশ কত আমাদের বের করতে হবে। তো এখানে প্রথমে কি আছে, বিনোদ
এদিকে কি আছে আমাদের, আর না সরি, প্রথমে আছে অশোক। অশোক যেটা আছে আমাদের 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। কত? 25,000 লিখে নাও এইভাবে। ব্যবসা শুরু করে 3 মাস পরে 30,000 টাকা মূলধন দিয়ে বিনোদ এখানে 3 মাস পরে 30,000 টাকা, এটা জিরো বেশি হয়ে গেছে, তো এখানে এবারে দেখো যে অশোকের টাকা যেটা আছে সেটা ইনভেস্ট থেকেছে কত? 12 মাস। এবার বিনোদের টাকাটা কত দিন মাসের জন্য ইনভেস্ট থেকেছে? বিনোদের টাকা 3 মাস পরে সে যুক্ত হয়েছে ব্যবসায়, তার মানে কি 9 মাস ইনভেস্ট থেকেছে তার টাকা। এবার এই দুটো অনুপাতটা যেটা, সেটা আমাদের কি, এদের লাভের অনুপাত, আমাদের এদের এ এবং বি বা অশোক এবং বিনোদের যেটা আছে এদের লাভের অনুপাত। তো এখান থেকে অনুপাত থেকে বের করে নাও, গেল এখানে যদি 5 দিয়ে কাটো তাহলে এটা 5 5 25, 5 দিয়ে কাটলে 5 6 30, 6 দিয়ে এটা কাটলে এটা আমাদের 2, তাহলে এখানে 10:9 আসলো। এটা হয়ে গেল কি তাদের দুজনের লাভের অনুপাত। এবার বছর শেষে কত বলা হয়েছে? যে 19,000 টাকা লাভ হয়েছে। তাহলে বছর শেষে টোটাল 19,000 টাকা লাভ হয়েছে। এখানকার মধ্যে থেকে অশোক কতখানি পেয়েছে? এদের লাভের অনুপাত কত? 10:9। অশোকের কত? আমাদের 10, তাহলে 10টা উপরে, এদের যোগফলটা নিচে। এবার 19 দিয়ে কাটো, এটা 1000। এবার 10 দিয়ে এটাকে গুণ করলে আমাদের উত্তরটা বেরিয়ে চলে আসবে। কত হবে আমাদের? 10,000। 10,000 টাকা উত্তর, যেটা আছে অশোকের লাভাংশ 10,000 টাকা। বাকিটা যেটা আছে কার? বিনোদের 9,000 টাকা। পরবর্তী প্রশ্ন দেখো। এক ব্যক্তি ট্রেনে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতের গড় গতিবেগ কত? তো সিম্পলি এখানে ফর্মুলায় ফেলে দেবো। যখনই এ এবং বি দুটো জায়গা রয়েছে, এখান থেকে এক্স গতিবেগে গেল এবং ফিরে আসলো ওয়াই গতিবেগে, এদের মধ্যে যে এভারেস্টটা হবে সেই এভারেস্টটা হবে আমাদের গড়টা যেটা আসবে সেটা 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই। মনে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক জায়গায় শর্ট ট্রিকে তোমাদের কাজে লাগবে। তো এখানে কি সিম্পলি বসিয়ে দাও এখানে যে 2 × 55 × 66 ডিভাইড বাই কত আসছে আমাদের? এটা 121। 11 দিয়ে কাটলে এটা 11, 11 দিয়ে কাটলে এটা 5, 11 দিয়ে এটাকে কাটলে 6, 5 6 30, 30 দুগুণে 60 কিলোমিটার পার ঘন্টা। গড় গতিবেগটা যেটা 60 কিলোমিটার পার ঘন্টা হবে। উত্তর অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখব। কি আছে? এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় করতে পারে, এ ও সি এই কাজ যেটা আছে 2 ঘন্টায় করতে পারে, বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে সেটি বের করতে হবে। তো এ করছে 4 ঘন্টায়, বি প্লাস সি করছে আমাদের 3 ঘন্টায়। চলো এইভাবে এভাবে করতে এলসিএম মেথডে না করে নর্মাল ইকুয়েশনটা যেটা আছে ইজি হবে বেশি। এখানে ভ্যালুগুলো সবগুলো আলাদা আলাদা আছে যেহেতু, দেখো এ প্লাস সি যেটা করছে সেটা করছে আমাদের 2 ঘন্টায়। দেখো এ 4 ঘন্টায় পুরো কাজটা করছে, তাহলে 1 ঘন্টায় এ কত অংশ করে কাজ করছে? 4 অংশ করে। বি প্লাস সি পুরো কাজটাকে যেটা আছে 3 ঘন্টায় করছে, তাহলে 1 ঘন্টায় এরা কত অংশ করে কাজ করছে? 3। এ প্লাস সি যেটা আছে পুরো কাজটিকে 2 ঘন্টায় করছে, তাহলে প্রতি যেটা আছে ঘন্টায় কত অংশ করে কাজ করছে? হাফ অংশ করে কাজ করছে। এইবার এখান থেকে যেটা আছে আমরা এক এক করে যেটা আছে কার ভ্যালুটা বের করতে বলা হয়েছে, বি একা কাজটি কতক্ষণে করেছে। তো বি এর ভ্যালুটা আমরা বের করব। তো প্রথমে বি এর ভ্যালু বের করার জন্য কি করব আমরা? এই 3 নম্বরটা থেকে যেটা আছে এ নাম্বারটাকে বাদ দেবো, তাহলে এখানে আমাদের কার ভ্যালু চলে আসবে, সি একা যেটা আছে কত অংশ করে কাজ করছে প্রতি ঘন্টায় সেটা বেরিয়ে আসবে। তো এখানে এইটা মাইনাস এইটা করছি, তার মানে হাফ মাইনাস 1/4। এটা করলে আমাদের কত চলে আসবে? এখানে এটা আসবে আমাদের 1/4, 4 চলে আসবে এখানে। কত? 2 - 1 মানে আমাদের কত? 1/4। তো 1/4 যেটা বেরিয়ে আসবে সেটা কি? সি যেটা আছে প্রতি ঘন্টায় কত অংশ করে কাজ করছে। এবার বি প্লাস সি প্রতি ঘন্টায় 1/3 অংশ করে কাজ করছে, এবং সি একা যেটা আছে সেখানে 1/4 অংশ কাজ করছে। এখন এই ইকুয়েশনটা থেকে যেটা আছে, এই উপরের এই ইকুয়েশনটা থেকে এটাকে এবার বাদ দেবো। তাহলে এখানে কি যে সি এর ভ্যালু এখান থেকে কি বাদ চলে যাবে, তাহলে কার? বি এর ভ্যালু পড়ে থাকবে শুধু। তাহলে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে সেটা আমরা পেয়ে যাবো। এখানে কত অংশ আসবে সেটা, সে অংশটাকে উল্টে দিলে আমাদের কি
সময় হয়ে যাবে, পুরো কাজটা হয়ে যাবে। তো এখানে কি করবো, 1 এর 4 মাইনাস করবো আমরা 1 এর 3, তাহলে এখানে কত চলে আসবে আমাদের 12, 1 এর 12 চলে আসবে। এটা কার, এটা বি। বি যেটা আছে 1 এর 12 অংশ করে কাজ করে, তাহলে পুরো কাজটা করতে কতক্ষণ টাইম লাগবে, এটাকে অংশটাকে যেটা আছে উল্টে দিলে সেটা কি ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। এখানে তো দিন নেই, তাহলে ঘন্টা আছে, তাহলে ঘন্টায় চলে যাবে। যদি দিনে থাকতো তাহলে দিনে চলে যেত, তাহলে এখানে কি 12 ঘন্টা। তাহলে বি একা যেটা কাজটা করবে সেটি 12 ঘন্টায় করবে। উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি নল একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 এবং 30 মিনিটে পূর্ণ করে। নল দুটি একই সঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটা যেটা আছে আর 10 মিনিটে জল পূর্ণ হবে, সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো চলো দেখো, ফার্স্ট কোশ্চেন, এ নল ধরে নিচ্ছি 20 মিনিটে, বি নল যেটা আছে 30 মিনিটে পূর্ণ করছে। দুজনের মধ্যে আমাদের কি নিয়ে নেবো, এলসিএম নিয়ে নেবো। কত চলে আসবে 60, ধরে নিচ্ছি সেই চৌবাচ্চাটাতে 60 লিটার টোটাল জল ধরে। এবার 20 মিনিটে যেটা আছে 60 লিটার জল ঢোকাচ্ছে, তাহলে 1 মিনিটে কত লিটার করে জল ঢোকাচ্ছে, 3 লিটার করে। এ বি যেটা আছে 2 লিটার করে জল ঢোকাচ্ছে। এবার এখানে নিয়ে নাও একটা স্ট্রেট লাইন। কি বলেছে দেখো, যে নল দুটি একসঙ্গে খোলা, প্রথমে যেটা আছে নল দুটিকে একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করা হয়েছে, করলে চৌবাচ্চাটি আর, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আর যেটা আছে 10 মিনিটে পূর্ণ হয়ে যাবে। মানে এখানে কি দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নল, ঠিক এইখানে এসে প্রথম নলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম জায়গায় যেটা আছে প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার প্রথম নলটাকে বন্ধ করে দেওয়ার পরে কতক্ষণ ধরে যেটা আছে চৌবাচ্চাটা খোলা ছিল, প্রথম নলটা বন্ধ করে দেওয়ার পরে দ্বিতীয় নলটা যেটা আছে 10 মিনিট ধরে খোলা ছিল। 10 মিনিটে আর 10 মিনিটে পূর্ণ হয়েছে, মানে 10 মিনিট পর্যন্ত সেটা খোলা ছিল। তাহলে এই যে দ্বিতীয় নল প্রতি মিনিটে 2 লিটার করে জল ঢোকাচ্ছে, তো দ্বিতীয় নলটা যদি প্রতি মিনিটে 2 লিটার করে জল ঢোকায়, তাহলে 10 মিনিটে কত লিটার জল ঢোকাবে, 10 দুগুণে 20 লিটার জল ঢোকাবে। তাহলে লাস্ট 10 মিনিটে যেটা আছে 20 লিটার জল ঢুকেছে। তাহলে এই দিকে যতক্ষণে ধরে নাও খোলা ছিল এটা, ততক্ষণ ধরে কতখানি জল ঢুকেছে, 40 লিটার। কারণ টোটাল তো চৌবাচ্চায় 60 লিটার জল ধরে, তাহলে এই 40 লিটার জল ঢোকাতে কত সময় লেগেছে সেটা আমাদের বের করতে হবে। তো এই 40 লিটার জলটা কারা ঢুকিয়েছে, এ নল বি নল, উভয় দুটোই খোলা ছিল তখন। তাহলে দুটোকে যদি সাম করে দিই কত, 5 দিয়ে এখানে সিম্পলি ভাগ করে দাও, তাহলে কত চলে আসবে 8। এই 8 মিনিটে যেটা আছে, আচ্ছা নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে, তাহলে 8 মিনিট পরে। এই যে ঠিক এই 8 মিনিট গিয়েছে, ঠিক এখানে এসে 8 মিনিট পরে এই যে প্রথম নলটাকে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে 8 মিনিট পরে যেটা আছে প্রথম নলটাকে বন্ধ করা হয়েছে। তো উত্তর অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখব, কি আছে, একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো একই ট্রেন তো আলাদা নেই, সেম একই ট্রেন। তো দুটোর ক্ষেত্রে আমাদের কি করে দেবো এখানে, যে আচ্ছা গতিবেগ সেম করে দেবো। একই ট্রেন তো যাচ্ছে, এটা যদি স্টেশন হয়ে থাকে যে একটা মধ্যে দীর্ঘ প্ল্যাটফর্মকে এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি সেই প্ল্যাটফর্মকে যেটা আছে অতিক্রম করছে যে স্পিডে, এবং সেই ব্যক্তিকে যেটা আছে সেই একই স্পিডে অতিক্রম করছে। তার মানে স্পিডটা কি সেম ব্যক্তির সাপেক্ষে এবং প্ল্যাটফর্মের সাপেক্ষে। তো জাস্ট আমরা দুটো স্পিডকে ইকুয়াল করবো, একটা স্পিড 1 নাম দাও, এদিকে একটা স্পিড 2। স্পিড 1টা কার ক্ষেত্রে ধরবো, এখানে যেটা আছে 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে, তখন আমরা কি ট্রেনের তো দৈর্ঘ্যটা আমরা তো জানি না, তো ট্রেনের দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত, এক্স। তো ট্রেনের দৈর্ঘ্য এক্স প্লাস যেটা আছে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 90, এই দুটো আমাদের সাম কি হয়ে থাকে, এই দুটোর সাম যেটা আছে আমাদের কি হয়ে যাবে, যখন একটি ট্রেন যখন একটি প্ল্যাটফর্মকে, নদীকে, ব্রিজকে অতিক্রম করে, তখন অ্যাকচুয়াল ডিস্টেন্স স্পিড আমাদের কি হবে, স্পিড ডিস্টেন্স বাই টাইম হবে, ডিস্টেন্স বাই টাইম আসবে। তো যখন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন যেটা আছে কি, যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য সেটাই হয়ে যাবে আমাদের ডিস্টেন্স বাই টাইম। টাইম কত লেগেছে এখানে, 30 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে কি, এক ব্যক্তিকে যখন ব্যক্তির সাপেক্ষে অতিক্রম করে কি ট্রেনের দৈর্ঘ্যটাই সেটাই ডিস্টেন্স, তার মানে এক্স ডিভাইড বাই কত, এখানে টাইম লেগেছে 15, এটা ইকুয়াল। এখান থেকে ভ্যালু বের করে এক্সের মান বের করো। এবার এক্সের মানে যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিয়ে যেটা আছে ভ্যালু বের করে নাও স্পিড। তো এখান থেকে যেটা কাটলে এটা কত আসবে 2, তাহলে 2x, তাহলে এক্সের ভ্যালুটা আসলো কত 90
এক্স এর ভ্যালুটা আসলে কত আমাদের 90, এক্স এর ভ্যালু 90 আসছে, 2x, হ্যাঁ ঠিক আছে 90 আসছে। এইবার দেখো এখানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো এবার ভ্যালু পুট করে দাও, যে কোনো একটা ইকুয়েশনে ভ্যালুকে পুট করো, কারণ আমাদের কি গতিবেগ বের করতে বলা হয়েছে, স্পিড, স্পিড যে কোনো একটা 2 নম্বরটা ইজি আছে, এখানেই পুট করে দিচ্ছি। তো 90/15 এটা ইজিগাস্ট কত চলে আসলো আমাদের 6×15 6। তো অপশানে কোথাও তো 6 নেই, তাহলে কি হবে এখানে 6 যেটা বেরিয়ে এসছে এখানে সব দেখো ইউনিটগুলো কি ছিল, এটা মিটারে ছিল, এটা সেকেন্ডে ছিল, এটা এসছে কি মিটার পার সেকেন্ডে অ্যান্সার এসছে। কিন্তু অপশন সবগুলোতে আছে যেটা আছে আমাদের কিলোমিটার পার ঘন্টা। এবার মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করার জন্য কি করতে হবে আমাদের 18/5 দিয়ে গুণ করতে হবে। তো 6কে যেটা আছে 18/5 দিয়ে গুণ করো, এবার 18/5 দিয়ে গুণ করে যেটা আছে এর মানটা বের করো। 6 18 আমাদের কত চলে আসবে 108/5, তাহলে 5 দুগুণ 10, 5 একে 5, 21.6, 5 6 30, 21.6 উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, এক শহরের জনসংখ্যা 1,80,000 প্রতি বছর, আচ্ছা এক শহরের জনসংখ্যা যেটা আছে 1,80,000 প্রতি বছর জনসংখ্যা যেটা যে 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যাটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সিম্পলি এখানে কটা জিরো আছে, 2 3 4, কত বছর 2 বছর পর। তো জনসংখ্যা যেটা আছে কত 10% বৃদ্ধি হয়েছে, তাহলে 110%/100 ইন্টু 110/100 2 বছরের জন্য, আর একটা জিরো এখানে। এবার জাস্ট এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই উত্তর হবে আমাদের। 4টে জিরো এখান থেকে কেটে দাও, 11 × 11 করলে কত আসবে 121, ডিভাইড বাই 18 করে নিচ্ছি, পরে দুটো জিরো আমরা বসিয়ে নেব। তো 8 16 6 তে 1 9 এবং এখানে 1 2 1, তাহলে এটাকে সাম করলে কত চলে আসবে 8 7 1 2, তারপরে 217800 217800 অ্যান্সার হবে। জনসংখ্যা যেটা আছে বৃদ্ধি হয়ে এত হয়ে যাবে। তো কোথায় আছে অপশন বি, অপশন বি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব, সেম কোশ্চেন। নেক্সট কোশ্চেন 9 নম্বর দেখো, যে এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রি করলো, আরও যদি 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো, টিভিটির ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সিম্পল একদম, যে এক ব্যক্তি কি 10% লাভে টিভিকে বিক্রি করেছে, 10% লাভ মানে কত, তার কেনা দামের থেকে, কেনা দাম তার কত 100%, তার থেকে 10% লাভ মানে 110% সে বিক্রি করেছে। এই 110%-এর সঙ্গে যদি সে আরও যদি 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। তো 110% বিক্রি করেছে, প্লাস এখানে যদি সে আরও 200 টাকা বেশি পেত তাহলে তার লাভটা হতো 112%, মানে 12% তার লাভ হতো। তো এখান থেকে যেটা আছে আমাদের কন্ডিশন তৈরি হয়ে গেছে, এবার টিভিটির ক্রয় মূল্য মানে কত 100% ভ্যালু আমাদের বের করতে হবে। তো এখান থেকে 110 টাকা এপারে নিয়ে চলে যাও, তাহলে কত 2%, ভ্যালু আসলে কত আমাদের 200, তাহলে এখানে উভয় দিয়ে কত 50 দিয়ে গুণ করে দাও, 50 দিয়ে গুণ করলে এটা 100% চলে আসবে, এবং এদিকে চলে আসবে আমাদের কত 10,000, এবং এই 100% যেটা আছে সেটা আমাদের কি ক্রয় মূল্য, তাহলে এখানে ক্রয় মূল্য কত 10,000, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোনো মূলধন 8 বছরে সুদে আসলে যেটা আছে আমাদের 1,120 টাকা এবং 10 বছরে সুদে আসলে আমাদের 1200 টাকা হয়ে থাকে, তাহলে এখানে সুদের হার কত আমাদের সেটি নির্ণয় করতে হবে। তো এখানে কি সুদে মূলে মানে কি অ্যামাউন্ট অফ 8 ইয়ার কত 1,120 টাকা, বাট অ্যামাউন্ট অফ কত আছে 10 ইয়ার, এটা কত আমাদের 1200 টাকা। এবার অ্যামাউন্ট কাকে বলে, অ্যামাউন্ট যেটা আছে তুমি যেটা মূলধন ব্যবসায় যোগ করছো বা ব্যাংকে রেখে আসছো, মূলধনের সঙ্গে যে ইন্টারেস্টটা অ্যাড হচ্ছে সেটাকেই বলা হয় যেটা আছে আমাদের অ্যামাউন্ট। এবার এই অ্যামাউন্টটাকে আমি বলতে পারি যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অফ 8 বছরের সুদ। প্রিন্সিপাল তুমি যেটা ব্যাংকে জমা রাখছো সেটা তো তোমার, যত তুমি 10,000 টাকা রেখে আসো সেই 10,000 টাকা তো সেটা সেরকমই থাকছে। সিম্পল ইন্টারেস্টে কি আমাদের সেই 10,000 টাকার উপরেই বাড়বে। তো এটার ক্ষেত্রে আমাদের কি প্রিন্সিপাল প্লাস আই অফ 10 ইয়ার, আই মানে কি ইন্টারেস্ট অফ 10 ইয়ার।
এবার দেখো এটা মাইনাস এটা যদি করি তাহলে আমাদের কি চলে আসবে, প্রিন্সিপালটা কেটে যাবে, চলে আসবে আমাদের আই অফ 2 ইয়ার, এটা 10, এটা আছে 8, মানে ইন্টারেস্ট 2 বছরের ইন্টারেস্ট বেরিয়ে চলে আসবে। সেটা কত হলো, 80 টাকা। তাহলে এখান থেকে আমি বলতে পারি 1 বছরের ইন্টারেস্ট কত, 40 টাকা। সিম্পল ইন্টারেস্ট কি, সিম্পল আমাদের বাড়তে থাকে, একইভাবে বাড়বে, যে 10,000 টাকার উপরে বা 1,000 টাকার উপরে ইন্টারেস্ট যদি আমাদের যদি 10% হয়, এর 10% যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের কত, 100 টাকা। সেই 100 টাকা কি প্রতি বছর 100 টাকা 100 টাকা করে গিয়ে আমাদের বাড়তে থাকবে এভাবে। তো এখানে কত ইন্টারেস্টে চলে আসলে আমাদের কি 40। এবার আমরা কি ফর্মুলা জানি, যে I = PRT/100 জানি। তো I = প্রিন্সিপাল এখান থেকে যে কোনো একটা প্রিন্সিপাল বের করানো, প্রিন্সিপালটা এখান থেকে কীভাবে বের করবে, দেখো I পেয়েছি আমরা কত, I1 পেয়েছি 40, তো এখান থেকে আমি I8 বের করতে পারি, I8 বের করতে পারি, অথবা যেটা আছে I10ও বের করতে পারি, কারণ এখানে কি সিম্পল হারেই বাড়তে থাকবে। 1 বছরে যদি 40 টাকা হয়, পরের বছরে কি 40-এর ডবল হয়ে যাবে, তারপরের বছর কি হয়ে যাবে 3 ডবল হয়ে যাবে, এভাবে চলতে থাকবে। তা 8 যদি করে নিই, বা এখান থেকে 10 করে নাও, ইজি হবে ক্যালকুলেশন। 10 বছরের সুদটা কত চলে আসবে আমাদের, 400 টাকা। তাহলে 10 বছরের সুদে দিই কত, 400। এবার এখানে এই যেখানে সুদ আসল থেকে যদি সুদ থেকে বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, আসল পড়ে থাকবে। তাহলে আসলটা কত হয়ে গেল, প্রিন্সিপালটা হয়ে গেল কত আমাদের, 800 টাকা। এই তারপর আমাদের কি আসবে, রেট অফ ইন্টারেস্ট, যেটা আমাদের বের করতে হবে। টাইমটা কত আমাদের, ক বছরে নিয়েছি, 10 বছরে, তো 10/100। এই জিরো এখান থেকে কেটে দাও, এই জিরোর সঙ্গে একটা জিরো কাটলো, 4 দিয়ে এটাকে কাটলে এটা কত, 5। তার মানে রেট অফ ইন্টারেস্টটা কত চলে আসবে আমাদের, 5%। 5% বন্ধুরা উত্তর হবে আমাদের অপশান ডি। এটাকে তুমি যদি এই I(8) নিয়ে নাও, এভাবেও তোমরা করতে পারবে। I8 নিলে কত চলে আসবে আমাদের, 432 চলে আসবে। 32 মানে কত, 320 টাকা। 1120 থেকে 320-কে বাদ দিয়ে দাও, এখানে 400-র জায়গায় হয়ে যাবে 320, বাকিগুলো যেগুলো আছে সেরকম সেম। এখানে শুধু 10 বছরের জায়গায় হয়ে যাবে আমাদের কত, 8 বছর। তো উত্তর আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, এটি সকলেই যেটা আছে কমেন্ট করে জানাবে অ্যান্সার কী আসবে। মিক্সচার এবং অ্যালিগেশনের প্রশ্ন, যে 250 টাকা কেজি দরে চার সাথে 300 টাকা কেজি দরে চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। একদম ইজি কোশ্চেন আছে, সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।